অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী, শেখ মুজিব নন। আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে। শেখ হাসিনার স্বৈরাচারের সমস্ত উৎস শেখ মুজিবের শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে দেখেন। শেখ হাসিনার আমলে 7 দ্বারা একটা সংশোধনী করা হয়েছে। যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্য। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয়, কারণ জনগণ সব সময় নিজের ক্ষমতা নিজের হাতে রাখেন। সকল ক্ষমতা জনগণের, এর যোগ করতে হবে, অর্থাৎ সে সব সময় এটা সংরক্ষণ করে। শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল শতকরা 100 ভাগ। একটা কথা উনি রাখেন নাই। 100 ভাগ কথা রাখার দিয়ে তিনি 0 ভাগ রেখেছিলেন। সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের 72 সংবিধানে তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে। 1940 সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে। ওখানে পাকিস্তান শব্দই ছিল না। বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই, যত বিপদ গণতন্ত্রের। গণতন্ত্রকে রোগমুক্ত করুন, সমাজবাদ আপনি সুস্থ হইয়া উঠিবে। ব্রিটিশ বিরোধী সংগ্রাম হয়েছে, সেই কাহিনী বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে কখনো কল্পনা করা যায় না। কিন্তু আনিসুজ্জামানদের যে রাষ্ট্রচিন্তা কত রস্য আকৃতির ছিল তার প্রমাণ হচ্ছে এটাই। অথচ লোকে বই লিখে নাম যে সংবিধান ও আনিসুজ্জামান। আজকে আমি আলোচনা করতেছি আবুল মনসুর আহমদ সম্পর্কে, আনিসুজ্জামান সম্পর্কে নয়। তবু বলছি আনিসুজ্জামানের কথাটা আপনাকে বুঝতে হবে। তিনি সংবিধানের বাংলা অনুবাদ করেছেন, শুধু তাই নয়, তিনি কিন্তু সংবিধানের ভাবধারাও নির্মাণে কিছুটা সহায়ক হয়েছেন। যার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে। 1940-এর তার কোনো সম্পর্ক ছিল না। তো জিন্নাহ সাহেব কী করলেন? 1946 সনে যখন বিপুল বিজয়ী হলো মুসলিম লীগ, 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ কি জিতেছিল এখানে, তার চেয়ে বেশি ভোটে মুসলিম লীগ 1946-এর নির্বাচনে জিতেছিল। এবং জেতার ফলে তখন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে যত মুসলিম সদস্য, মানে মুসলিম লীগ সদস্য সারা ভারতে নির্বাচিত হয়েছিলেন 450-র কাছাকাছি। খুব একটা ঐতিহাসিক মজার তথ্য আছে। বাংলাদেশের 1970-এর নির্বাচনের পরে তখনও দক্ষিণবঙ্গে নির্বাচন হয় না ঝড়ের কারণে। তখন হয়েছে কি, আপনারা দেখবেন যে সমস্ত লোক নির্বাচন হয়েছিলেন তাদের শপথ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে। সেখানে যত সংখ্যক ছিল মুসলিম লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য সংখ্যা তার কাছাকাছি ছিল। তো সেখানে জিন্নাহ তাদেরকে শপথ নেওয়াইছিলেন। ওইখানে আবুল হাসিম, মানে যাকে সমর্থন করেন আবুল মনসুর আহমদ, তারা প্রস্তাব করেছিলেন এইটা ভবিষ্যতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেটস তৈরি করতে হবে। কিন্তু তাদেরকে পরাজিত করে জিন্নাহর একক কর্তৃত্বে 1946 সনের মুসলিম লীগ লেজিসলেটর অ্যাসেম্বলি মেম্বার্স লেজিসলেটার্সের সম্মেলনে যেটা গৃহীত হয়েছিল সেটা হচ্ছে একটা পাকিস্তান হবে। এই জন্য 1940 সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে। ওখানে পাকিস্তান শব্দই ছিল না, পাকিস্তান প্রস্তাবও ছিল না। এটা 1946 সনে দিল্লিতে মুসলিম লীগের যে নির্বাচিত সংবিধান সভা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার যারা প্রবিষ্ট হবে তাদের সম্মেলনে, এবং বাংলাদেশের নির্বাচিত সদস্যদের আপত্তিকে উপেক্ষা করে জিন্নাহর কর্তৃত্বের বলেই। সেইটা বাদ দিয়ে আপনি কি করে 1971 সনে বাংলাদেশের অভ্যুদয়কে চিন্তা করবেন? আনিসুজ্জামান সাহেব এটাই বলেছেন। যাও, সংবিধান প্রণয়নের পরে কি কি ত্রুটি হয়েছে আমি এটা বলেই আমার একটু থামবো। আবুল মনসুরের চিন্তার উদাহরণ হিসেবে বলছি, আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের লোকে কিভাবে বেইমানি করে সেটা বলছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন না, বাংলাদেশের এই যে বললেন আরিফ খান আমাদের মুখস্থ করালেন সংবিধানের 3টা ভাগ থাকে। বাংলাদেশের যে সংবিধানটা আছে তাতে 3টা নয় 11টা ভাগ আছে সরকারি ভাষায়। প্রথম 3টা ভাগকে বলা হচ্ছে, উনি 1 ভাগ বলেছেন সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার। এই 3টাকে যদি 1 ভাগ ধরি, এইটা নিয়ে সব আলোচনা হয়েছে, তো আমিও সেটাই পুনরাবৃত্তি করি। সেখানে কিন্তু অনেক গণ্ডগোলের বীজ রূপিত আছে। সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের 72-এর সংবিধানে তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে, সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে 2য় ভাগে। 2য় ভাগে বলে কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যেমন ধরেন শিক্ষা একটি অধিকার, স্বাস্থ্য একটি অধিকার, এগুলি কিন্তু আপনি দাবি করার জন্য কোর্টে যেতে পারবেন না, কারণ এগুলি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে। বলা হয়েছে এগুলি আদালতে দাবি করা যাবে না, এগুলি জুডিশিয়ালি এনফোর্সেবল নয়। অথচ 1966 সনে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করার জন্য 2টি কোভনেন্ট রচনা করে। একটার নাম হচ্ছে কোভনেন্ট, ইন্টারন্যাশনাল কোভনেন্ট, মানে আন্তর্জাতিক চুক্তি, কোভনেন্টের সহজ অনুবাদ হচ্ছে চুক্তি, অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক এবং রাজনৈতিক অধিকার। আর দ্বিতীয়টার নাম একই বছরে পাশ হয়, ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার।
তার মানে ওই কোগনেটে যারা স্বাক্ষর করবে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে। পাকিস্তান করেছিল, বাংলাদেশ দেওয়ার পর করেছে, সুতরাং এটা জুডিশিয়ালি এনফোর্সেবল। কিন্তু বাংলাদেশের সংবিধান সেটাকে নাকচ করে দিয়েছে। এখন যদি মামলা হয় তাহলে এটা কোনটা টিকবে? আন্তর্জাতিক বিধানে যেটা বাংলাদেশ সদস্য হয়েছে সেটাকে বাংলাদেশ যদি বাতিল না করে তাহলে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে। এখানে সংবিধানকে ওভাররাইট করা যাবে, কিন্তু বাংলাদেশে এটা করার কারো সাহস নাই। যেমন ধর শিক্ষা একটা অধিকার বলছি, তাহলে শিক্ষা অধিকার হলে আমাকে পয়সা দিয়ে তো আমি শিক্ষা কিনবো না, শিক্ষা তো পূর্ণ নয়। আরও প্রশ্ন আছে, কত বছর শিক্ষা অধিকার? আমি এই প্রশ্নে যাচ্ছি না, আমাদের সংবিধানের মূল ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি। আরিফ খান সাহেবের বক্তৃতা আমি পত্রিকায় পড়েছি, সেখানে লিখছেন ৭২-এর সংবিধানের সমালোচক যত বেশি, মানে প্রশংসাকারী তত বেশি নয়। আমি যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করব, যেখানে নিন্দা করার দরকার। ৭২ সংবিধানের সবচেয়ে বড় মিথ্যাটা কি সেটাই বলছি। তার প্রিয়াম্বলের মধ্যে কোথাও লেখে নাই যে আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯৭১-এর ১০ এপ্রিলের যে ঘোষণা, সেটা যদি প্রিয়াম্বলে দেওয়া হয় তাহলে বলা হবে ৩টা লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছি। বাংলাদেশের জনগণের মধ্যে আমরা সমতা বিধান করব, সাম্য প্রতিষ্ঠা করব, বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা সর্বদা সমুন্নত রাখবো, এবং বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ সমুন্নত রাখবো, প্রতিষ্ঠা করব, কায়েম করব। এইটাকে পাশ কাটিয়ে তারা বললেন কি, তারা অদ্ভুত কতগুলো জিনিস বললেন। সেগুলি কি? বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হবে 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এগুলো সব অনুবাদ, কিন্তু অন্য কোনো ডকুমেন্টে নাই। কোন ডকুমেন্টে নাই? আওয়ামী লীগের 6 দফা দেখেন, তাতে এই কথা নাই, কারণ আওয়ামী লীগের 6 দফা তো পাকিস্তানের পরিপ্রেক্ষিতে রচিত। ছাত্র সমাজের যে 11 দফা, যেটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে দাবি করা হয়েছে, 6 দফা 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে জয়ী করুন, সেখানেও কিন্তু শুধু লেখা আছে পাট প্রভৃতি প্রধান শিল্প জাতীয়করণ করিতে হইবে। সমাজতন্ত্র লেখা সাহস পায় নাই। এখানে কোথাও বাঙালি জাতীয়তাবাদ পাবেন না। আওয়ামী লীগের সেই ডকুমেন্টের শেষে নির্বাচনে সব জায়গায় আবুল মনসুর এটা ছাপিয়ে দিয়েছেন তার বইতে, দেখেন সেখানে তো জয় বাংলার পরে জয় পাকিস্তান লেখা আছে। ১৯৭১-এর ৭ই মার্চের বিখ্যাত বক্তৃতায় শেখ সাহেব জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে। সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী মর্যাদার মতো যোগ্য লোক, মুক্তিবাহিনীর উপ অধিনায়ক সর্বাধিনায়ক আবুল কাশেম খন্দকার, বোধন একে খন্দকার, আব্দুল করিম খন্দকার, উনি যে বইতে এটা লিখেছিলেন সেই বই বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এই বইটা মানে শেখ হাসিনা খেয়াল করে নাই, এটা বাতিল করে নাই। এখানের মধ্যে এটা আছে, কিন্তু এটা হচ্ছে কি, আচ্ছা আমরা কি করেছি তাহলে আবুল মনসুরের কাছ থেকে আমরা জিনিসটা একটু দেই। আবুল হোসেন বলছেন, কিন্তু আওয়ামী নেতারা সংবিধান রচনায় জওহরলাল নেতৃত্বের কংগ্রেসের অনুসরণ না করিয়া চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বের মুসলিম লীগকে অনুসরণ করিয়াছেন। কি করলেন? এটা করিয়া আওয়ামী লীগ নেতৃত্ব ১৯৭২ সনে সংবিধানের প্রস্তাবনায় মুসলিম লীগের মতোই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। আবুল মনসুরের এই বই প্রকাশিত হওয়ার পরেও তো এখন প্রায় ৪৫ বছর পার হয়েছে এই সংস্করণের পর, কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা এটা প্রতিবাদ করতে পারেন নাই, কোনো আওয়ামী বুদ্ধিজীবী, এমনকি আনিসুজ্জামান যিনি এত কথা লিখছেন তিনি এটা প্রতিবাদ করতে পারেন নাই। যেমন পাকিস্তানের 2টি সংবিধানেরই প্রস্তাবনায় বলা হইয়াছে, 1956 এবং 1962। এখন অনেকে বলছেন বাংলাদেশেরকে সেকেন্ড রিপাবলিক বলবো কিনা, পাকিস্তান তো সেকেন্ড রিপাবলিক বলেছে, কাজে এটা বড় ব্যাপার নয়। ফ্রান্স এখন 5টা রিপাবলিক করেছে বিপ্লবের পর থেকেই, কাজে এইগুলি হচ্ছে জুজু, জনগণকে ভয় দেখানো। বাংলাদেশের বলছেন পাকিস্তানের 2টি সংবিধানেরই প্রস্তাবনায় বলা হইয়াছে, উদ্ধৃতি, পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র করিতে চাহিয়াছিলেন, উদ্ধৃতি শেষ। আবুল মনসুর আহমদ বলছেন কথাটা সত্য নয়। কায়েদে আজম তাঁর গণপরিষদ উদ্বোধনী ভাষণে সুস্পষ্ট ভাষায় বলিয়াছেন, উদ্ধৃতি, রাষ্ট্রীয় ব্যাপারের সহিত ধর্মের কোনো সম্পর্ক নাই, উদ্ধৃতি শেষ। পাকিস্তানের সংবিধান রচয়িতারা নিজেদের উদ্ধৃতি দিয়ে বলছি ইসলামী রাষ্ট্র, উদ্ধৃতি শেষ, করিতে চাহিয়াছিলেন বলিয়াই যুক্তি হিসেবে কায়েদে আজমের নামে ওই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। আর তাদের উচিত ছিল কি বলা, কায়েদে আজম যাহা বলেছিলেন তা সঠিক নহে, আমরা মানি না, আমরা এটাকে ইসলামী রাষ্ট্র করিতে চাই। তা না করে তারা যে ভুল এবং মিথ্যার আশ্রয় নিলেন, এটা কি ইসলাম সম্মত হলো? এটা জিজ্ঞাসা। আচ্ছা, আওয়ামী লীগ একই কাজ করেছে 1972-এ। আমি আবার আবুল মনসুর আহমদের লেখা থেকে পড়ে শোনাচ্ছি, আমাদের সংবিধান রচয়িতারাও 1972 সনে তাই করিয়াছেন। প্রস্তাবনায় তারাও বলিয়াছেন, উদ্ধৃতি, জাতীয়তাবাদ
সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। আবুল মনসুর বলছেন, তথ্য হিসাবে কথাটা ঠিক না। এটা উনি ছিলেন প্রবীণ স্টেটসম্যান, তখন তার বয়স 70-এর কোঠায়, ওনার পক্ষে বলা সম্ভব ছিল। আমরা পড়লে আমাকে এখানে আর বক্তৃতা আসতে দিতে হতো না, বুঝছেন? উনি কি বলছেন আর একটু শুনেন। কি ছিল তাহলে? আওয়ামী লীগের 6 দফা ও সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটির 11 দফার দাবিতেই আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয়। এইসব দফার কোনোটিতেই ওইসব আদর্শের উল্লেখ ছিল না। ওই 2টি দফা ছাড়া আওয়ামী লীগের একটি ম্যানিফেস্টো ছিল, তাতেও ওসব আদর্শের উল্লেখ নাই। বরঞ্চ ওই ম্যানিফেস্টোতে ব্যাংক, ইন্স্যুরেন্স, পাট ব্যবসা ও ভারী শিল্পকে জাতীয়করণের দাবি ছিল। ওই দফা ম্যানিফেস্টো লইয়াই আওয়ামী লীগ 70 সালের নির্বাচন লড়িয়াছিল এবং জিতিয়াছিল। এরপর মুক্তি সংগ্রামের আগে বা মুক্তি সংগ্রামের সময়ে জনগণ, মুক্তিযোদ্ধা ও শহীদদের পক্ষ হইতে আর কোনো দফা বা ম্যানিফেস্টো বাহির করার দরকার বা অবসর ছিল না। আমাদের সংবিধান রচয়িতারা নিজেদের ওই মহান আদর্শকে সংবিধানভুক্ত করিবার ইচ্ছা করিয়াছিলেন, তাই জনগণ ও মুক্তিযোদ্ধাদের নামে ওই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। এখানে আবুল মনসুর আহমদের একটু মৃদু সমালোচনা না করলেই নয়। আমার অবাক লাগে, আবুল মনসুর আহমদ খেয়াল করেন নাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যকে মুক্তিযুদ্ধের শুরুতেই আমাদের এই মুক্তি সংগ্রামের মহান আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বুড়ো মানুষের বোনার দৃষ্টি এড়িয়ে গেছে এটা। তারপরে বলছি, রাজনৈতিক নেতারা নিজেদের মতাদর্শকে জনগণের মত বা ইচ্ছা বলিয়া চালাইয়াছেন বহুবার, বহু দেশে। সবসময় যে খারাপ হয়েছে তা নয়, আবার সবসময় তা ভালো হয় নাই। পাকিস্তানের সংবিধানের বেলায় ইসলাম ও বাংলাদেশের সংবিধানের বেলায় সমাজতন্ত্র, জাতীয়তা এবং ধর্মনিরপেক্ষতাও তেমন অনাবশ্যকভাবে উল্লিখিত হইয়া আমাদের অনিষ্ট করিয়াছে। আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি হইয়াছে। এইসব জটিলতার গেরো খুলিতে আমাদের রাষ্ট্রনায়কদের অনেক ব্যাগ পাইতে হইবে। আমাদের ভবিষ্যতে বলতে হবে রাষ্ট্রনায়ক নায়িকাদের, তাই না? উনি তখন কোনো নারী কল্পনা করেন নাই, তাই নায়ক লিখেছেন। আচ্ছা, এবার শেষ করি আমি। পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়াছিলাম, এখানেও একটা ফুটনোট আকারে আরিফ খানের উপর মন্তব্য আছে। আমাদের অনেকে বলে এটাকে সংবিধান বলা ঠিক হবে না। সংবিধান একটা সংস্কৃত শব্দ, যেটা বাংলা ভাষায় আমরা সাদরে না হোক অনাদরে গ্রহণ করেছি, কিন্তু গ্রহণ তো করেছি। অনেক সময় হয় না, মা বাবার ইচ্ছায় বিয়ে হয়ে যায়, তাহলে সবার স্বপ্ন বিয়ে ভাঙতে হবে এমন কোনো কথা নাই। থাকুক না এটা, যদি বউ ভালো হয় আপনি বিয়েতে থাকতে পারবেন। কিন্তু উনি বলছেন, পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়াছিলাম, উদ্ধৃতি, পাকিস্তানে ইসলাম রক্ষার চেষ্টা না করিয়া গণতন্ত্র রক্ষার ব্যবস্থা করুন। গণতন্ত্রই ধর্মের গ্যারান্টি। আমাদের বন্ধুদের এখন এটা ভাববার অবকাশ আছে। বাংলাদেশের সংবিধান রচয়িতাকেও আমি বলিয়াছিলাম, ওনার কাছে ড্রাফট পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, যে আপনার মন্তব্য যা যা সংশোধন বলেন আমি তা করব। কিন্তু শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল 100% ভাগ। একটা কথা উনি রাখেন নাই। 100% কথা রাখার দিয়ে তিনি 0 রেখেছিলেন। উনি বলছিলেন, আবুল মনসুর আহমদের উদ্ধৃতি, বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই, যত বিপদ গণতন্ত্রের। গণতন্ত্রকে রোগমুক্ত করুন, সমাজবাদ আপনি সুস্থ হইয়া উঠিবে। তারপরে বলছেন, পাকিস্তানের নেতাদের মতোই আমাদের নেতারাও এই বৃদ্ধের বচন শোনেন নাই। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় পাকিস্তানের নেতারা তার অনিষ্ট করিয়াছেন। আমাদের নেতারা সমাজতন্ত্রকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় আমাদের রাষ্ট্রের তেমন কোনো অনিষ্ট না করিয়া বসেন, সেটাই আমার দুশ্চিন্তা। এটা উনি লিখতেছেন 1973 সনে। আমাদের নেতৃবৃন্দ ও তরুণদের মধ্যে এক শক্তিশালী গোষ্ঠী আছেন যারা মনে করেন গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলিতে পারে না। পাকিস্তানের চিন্তানায়কদের মধ্যে একটি শক্তিশালী গোষ্ঠী ছিলেন যারা বলিতেন ইসলাম ও গণতন্ত্র একসঙ্গে চলিতে পারে না। বাংলাদেশের কোনো নেতা প্রকাশ্যভাবে ঘোষণা করিয়াছেন, যদি গণতন্ত্র ও সমাজতন্ত্র একসাথে চলিতে নাই পারে, তবে আমরা গণতন্ত্র ছাড়িয়া সমাজতন্ত্র ধরিব। এইটাই শেখ মুজিব করেছিলেন বাকশাল নামে। এই জন্য অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী, শেখ মুজিব নন। আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে। শেখ হাসিনার স্বৈরাচারের সমস্ত উৎস শেখ মুজিবের শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে দেখেন। আপনি তো শপথ করেছেন সংবিধান, কে কে ছুঁয়ে দেখেছেন? আমি আপনাদের শপথ করাবো না, বলবো যে আবুল মনসুর আহমদের বইটা একটু ছুঁয়ে দেখবেন।
তাতে আপনি অনেক তথ্য পাবেন। হ্যাঁ, আবুল মুসলার মধ্যে শুধু আমরা দ্বিমত করতে পারি, তার সব কথা একমত হওয়ার দরকার নাই। আপনারা প্রশ্ন করবেন, আমি শেষ কথার এটাই বলি, বাংলাদেশের সংবিধান যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে বদরুদ্দিন উমরের কথায়, সেইটাতে 7 নম্বর ধারায় লেখা আছে যে বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস জনসাধারণ। আমি আপনাদের চিন্তা করার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি। হাতিয়ার বলতে পারেন, এটা ছুঁড়ে মারলে আমিও মারা যেতে পারি। আমরা যে বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এর মধ্যে একটা জোচ্চুরি আছে। ক্ষমতার উৎস জনগণ হবে কেন? মানে বলা হচ্ছে আমরা পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছি অথবা নির্বাচিত হইনি, নির্বাচিত হয়েছি বলে আমরা ঘোষণা করেছি, সুতরাং আমরা সকল ক্ষমতা প্রয়োগ করব, কিন্তু উৎস জনগণ। কিন্তু যদি এর অর্থ এই করেন সকল ক্ষমতার মালিক জনগণ অথবা জনগণই সকল ক্ষমতা একমাত্র দণ্ডধর, তাহলে কিন্তু আর প্রতিনিধিত্বশীল গণতন্ত্র আসে না। আপনারা বড় বড় দার্শনিকদের লেখা পড়েন, একজনের নাম বলি, আমাকে বক্তৃতা দিয়ে দিলে লোকে মনে করেন কয়জনের উদ্ধৃতি যে না দেয় কোনো ঠিক নাই, আমি আজকে বেশি উদ্ধৃতি দেবো না। একজনের উদ্ধৃতি, তার নাম হলো জাক রুসো। উনি বলছেন সার্বভৌমত্ব জিনিসটাকে ভাগ করা যায় না এবং সার্বভৌমত্ব জিনিসটা আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না। বলছে সভরেন্টি ইজ ইনডিভিজিবল অ্যান্ড সভরেন্টি মানে ভাগ করা যাবে না ইজ আনরিপ্রেজেন্টেবল। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা আমরা জন স্টুয়ার্ট মিলের বই পড়েছি কি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, রুসুল মতে এটা গণতন্ত্রের উপর চরম ফাঁকি অন্যায়। এটাই হচ্ছে বাকশালের মূল মন্ত্র। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয়, কারণ জনগণ সব সময় নিজের ক্ষমতা নিজের হাতে রাখেন। উদাহরণ দিয়ে বলি, পাওয়ার অফ অ্যাটর্নি বলে একটা কথা আছে না? আপনি বিদেশে থাকেন, টাকা পাঠিয়েছেন আপনার আত্মীয়ের কাছে, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, আপনার হয়ে তিনি সম্পত্তির দেখাশোনা করবেন, কিন্তু আপনি যে কোনো সময় এটা প্রত্যাহার করে নিতে পারেন। পাওয়ার অফ অ্যাটর্নির মালিক তো সম্পত্তির মালিক হয়ে যায় না, তিনি পরিচালক মাত্র। সরকার হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া একটা শক্তি। সে যে কোনো সময় দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে সেটা কেড়ে নিতে হবে। তাহলে আমাদের ওই সাত দ্বারা হতে পারে সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতা জনগণের, এর যোগ করতে হবে। অর্থাৎ সে সব সময় এটা সংরক্ষণ করে। যেমন বইতে কি লেখা থাকে, কপিরাইট, সকল এই গ্রন্থের লেখক কর্তৃক সকল সত্য সংরক্ষিত। আমরা যে জনগণ কর্তৃক সকল ক্ষমতা সংরক্ষিত। তবে সাময়িকভাবে তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন, যার নাম সরকার। সে যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দায়িত্ব পালনে অসমর্থ হয় অথবা দায়িত্ব পালনে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে সরিয়ে দেওয়ার অধিকার যে কোনো মুহূর্তে রাখে। আপনি সরিয়ে দেওয়ার জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা যখন করতে হয় তখন তা করব, যখন নির্বাচনই আর না থাকে তখন যে কোনো মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া যায়। এইটা হচ্ছে অভ্যুত্থানের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তোলে। হ্যাঁ, অভ্যুত্থানের বড় ক্ষমতা হচ্ছে জনগণকে একত্রিত হতে হবে, নাহলে আপনি অভ্যুত্থান করতে পারেন। যে কোনো অ্যাডভেঞ্চারাস লোক, 3 জন ডাকাত এসে একটা বন্দুক ধরে বলে কি আপনি ক্ষমতা থেকে নেমে যান, সেটা নয়। গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষেই জনগণের সম্মিলিত ক্ষমতার বহিঃপ্রকাশ সরাসরি। এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপ্রেশন। রুসো যে কথা বলেছিলেন, সভরেন্টি ইজ ইনডিভিজিবল অ্যান্ড নট রিপ্রেজেন্টেবল। কাজে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটা ব্রিটিশ ডেমোক্রেসি, এটা রাজতান্ত্রিক ডেমোক্রেসি। যারা রাজতন্ত্র মানে, জন স্টুয়ার্ট মিল কি রাজতন্ত্র উত্যাগ করতে বলেছিলেন? বলেন নাই তো। রাজতন্ত্র বজায় রেখে রাজার সাথে আপোষ করে ইংল্যান্ডের প্রজাতন্ত্র, এটাকে প্রজাতন্ত্র বলা যায় না। রাজতন্ত্রের মধ্যে পার্লামেন্টতন্ত্র করেছেন, সেটা সপ্তদশ শতাব্দীর শেষে 1688-89 সনে, যেটাকে তারা গ্লোরিয়াস রেভলিউশন বলে, সেটা অনুসরণ করতে আমরা বাধ্য নই। এখন আমি আমার শেষ কথায় বলি, শেখ হাসিনার আমলে 7 দ্বারা একটা সংশোধনী করা হয়েছে। যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্য। তিনি ভারতে থাকুন, তিনি আমেরিকায় থাকুন, তিনি বাংলাদেশে ফিরে আসুন, নৈতিকভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এটা কার্যকর করতে পারবেন কিনা সেটা অন্য ব্যাপার। কেন মৃত্যু হয়েছে? কারণ তিনি বলছেন যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্য হয়, তিনি কি বৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন? অর্থাৎ এখন মনে করেন মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আমি শেষ কথা বলি। আমরা বলি মানবাধিকার লঙ্ঘন কি? আপনি যদি কাউকে গুম করেন, খুন করেন, ক্রস ফায়ারে মারেন, কাউকে গান ফাইটে মারেন এবং কাউকে আয়না করে বন্দি করে রাখেন এবং তাকে নির্যাতন করেন, যেটাকে বলা যেতে পারে ইংরেজির টর্চার শব্দের বাংলা কী করব, পাশবিক নির্যাতন ছাড়া তো শুধু নির্যাতন বলে যথেষ্ট হয় না, তাহলে সেইটা কি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু কাউ যদি আপনি বয়কট করে, অবরোধ করে, স্যাংশন দিয়ে, যেমন কিউবার বিরুদ্ধে আমেরিকা করেছে, সাদ্দাম হোসেনের সময়কালীন ইরাকের বিরুদ্ধে করেছে, যে তার আক্ষরিক করতে লক্ষ লক্ষ শিশু
ওষুধের অভাবে, পুষ্টির অভাবে মারা গিয়েছে। সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? যে বর্তমান জাতিসংঘের সর্বাধিক নায়কেরা যে সমস্ত ঘটনা প্রকাশ করেছেন, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস অথবা এই কোপনেট, এগুলিতে এর কোনো বিধান নাই, এটা মানবাধিকার লঙ্ঘন বিবেচিত হবে না। অথবা এখন যে আমরা বিদেশি পুঁজিকে দেশে অবাধ প্রবেশের জন্য এবং অবাধ দেশকে ত্যাগ করে চলে যাওয়ার জন্য যে নতুন আইন করেছি, যেটার নাম কি গ্লোবালাইজেশন, ওপেন মার্কেট অপারেশন। এই যেমন 1997 সনে দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড সহ যত বিদেশি পুঁজি ওদের দরকার নাই। যেমন কোরিয়াতে তখন সঞ্চয়ের হার, অর্থনীতিবিদরা জানেন, শতকরা 15% বা শতকরা 12% যদি আপনার বার্ষিক উপার্জনকে আপনি সঞ্চয় করেন, এটা অর্থনৈতিক উদ্যোগীতে রাষ্ট্রর ভাষায় টেক অফের যুগে 12.5% হয়। কিন্তু কোরিয়াতে সঞ্চয়ের হার ছিল তখন শতকরা 30। তার মানে তার কোনো বিদেশি পুঁজির দরকার ছিল না। আমেরিকানরা তবু সেখানে প্রবেশ করেছে, প্রবেশ করে সেখানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বুম হয়েছে। কিন্তু পরে যখন ওদের ওইখানে টান পড়েছে, সব পুঁজি চলে গেছে এখানে, আক্ষরিক করতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। এদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার কোনো বিচার নাই। আমি এই জন্য বলছি, শেখ হাসিনা কিভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটা হয়তো আপনি বলবেন প্রচলিত কায়দায় তিনি একটা বন্দুক ধরে প্রেসিডেন্টকে বলেন নাই যে আপনি চলে যান, কিন্তু তিনি যা করেছেন সেটা একই জিনিস। ওই মানবাধিকার লঙ্ঘন, শিশুকে হত্যা করা স্যাংশন দিয়ে, সেটা যেরকম মানবাধিকার লঙ্ঘন, এবং গুম খুন করা আবু গারায়েব কারাবারে ব্রিটিশ আর্মি, ফ্রেঞ্চ আর্মি, শুধু আমেরিকানরা নয়, উলঙ্গ করে বন্দীদেরকে পিটিয়েছে। 600-র মতো আফগান তালেবান যোদ্ধাকে গুয়ান্তানামো বেতে গিয়া পিটিয়ে হত্যা করেছে। মানে প্রায় তাদের মানবিকভাবে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলি আমরা। কিন্তু লক্ষ লক্ষ লোক যে না খেয়ে মেরেছে, এটাকে মানবাধিকার লঙ্ঘন করার মতো ক্ষমতা আমাদের থিওরির মধ্যে নাই। কাজে আমাদের থিওরির দিকেও আবার তাকাতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যদি সেই থিওরির দিকে না তাকান, কে তাকাবে? এটা কি সাংবাদিকদের কাজ? আমি বলছি, কিছু মনে করবেন না আপনারা। সাংবাদিকরা যদি কুকুর হন, আমরা হলাম গাধা। সাংবাদিকরা আমরা যা যা ভার বহন করি সেটাই চিৎকার করে বলেন। অতএব দয়া করুন, আসুন আমরা আরো বড় বড় গাধা হই। ধন্যবাদ। রাষ্ট্রচিন্তার আলোচনা বিশ্ববিদ্যালয়ের মতো এলিট জায়গায় আলোচনা করে কি লাভ, যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষক, শ্রমিক ও দিনমজুর। তারা রাজনীতি বলতে 2-3টি দল বুঝে, তাদের ভোটেই সরকার গঠিত হয়। তাদের চিন্তা চেতনা বদলাতে আমাদের কি করা উচিত? এইটা তো আপনারা বলতে পারবেন, আমার পক্ষে তার বলার দরকার নাই। মানে যেভাবে আপনারা তাদের চিন্তা চেতনা বদলাতে পারেন, এই প্রশ্নের মধ্যে ইংরেজিতে যাকে বলে সেলফ কন্ট্রাডিকশন, স্ববিরোধ আছে। মানে উত্তরটা এখানে আছে। বিশ্ববিদ্যালয়ের মতো এলিট জায়গায় আলোচনা না করে তাহলে কোথায় আলোচনা হবে? আরও বহু জায়গায় আলোচনা হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা যাক। পৃথিবীর কেন্দ্র কোথায়? পৃথিবীর কেন্দ্র কোথায় কি জানেন আপনারা? নাসিরুদ্দিন হোজ্জা বলে এক লোক ছিলেন, আফিন্দিও বলা তাকে, তুর্কিস্তানের লোক। মানে তুর্কিস্তান মানে চীনের উত্তর থেকে একেবারে তুরস্ক পর্যন্ত এই বিরাট এলাকাকে তুর্কিস্তান বলা হতো এক সময়। আমরা বলি না ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, এটা হলো সেই তুরান, ট্রান্স অক্সিয়ানার লোক। তো ওনাকে একবার একজন জিজ্ঞাসা করেছিল বাজারে যাওয়া, এই নাসিরুদ্দিন, তোমার পৃথিবীর কেন্দ্র কোথায়? নাসিরুদ্দিন, ওই যে আমার গাধা চড়ছে মাঠের এক কোণে, তার সামনের দিকের খুব পায়ের খুর যেখানে দ্বিধা বিভক্ত হয়েছে ডান দিকে, সেটাই পৃথিবীর কেন্দ্র। আর বলে এটা প্রমাণ কি? বলে তুমি প্রমাণ করো যেটা কেন্দ্র নয়। সমস্যা হলো আমি যেখানে আছি সেটাই কেন্দ্র। আপাতত বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছেন, আসছি, এইখানে আলোচনা করতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সম্ভবত এমন জায়গা, আমরা যেটাকে শ্রমের বিভাগ বলি, ডিভিশন অফ লেবার, আমাদের কিছু কিছু লোকের কাজ হচ্ছে এই সমস্ত আলোচনা করা। জায়গাটা এলিট, সম্ভবত এলিট পেইন্ট নয়, সেই জন্য আপনারা আলোচনা করতে থাকেন কি করা উচিত। আমার মনে হয় আলোচনারও চালিয়ে যেতে পারে কয়েক বছর, তারপরে হবে। আরেকটা দেখেন, আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির 50 বছরে সংবিধান অধ্যায়ে কইছে গণতন্ত্রের বিপদ এই যে গণতন্ত্র একসময় ডিক্টেটরশিপ হয়ে ওঠে। এটা উনি বলেছেন বটে, কিন্তু আরও বলেছেন উনি বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। তার মানে ইউ হ্যাভ টু রেইজ ইউর সেলফ বাই ইউর ওন বুট স্ট্র্যাপস বলে একটা কথা আছে। আমি জিনিসটাকে এইভাবে বলি, আলোচনা কোথা থেকে শুরু করতে হবে? একবারে সৃষ্টির আদি থেকে 5000 বছর আগে থেকে তা নয়। আপনি এখন যেখানে আছেন সেখান থেকে আলোচনা শুরু করতে হয়। তাহলে আপনি যদি মনে করেন ডিক্টেটরশিপ হয়ে ওঠে, উনি আরেক জায়গায় বলেছেন গণতন্ত্রকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তার জন্য গণতন্ত্রকে বিসর্জন দিতে পারবেন না। আবুল মনসুর আহমদের কথা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা
উনি সমাজতন্ত্র কথাটা যারা বলেছিলেন, যদি গণতন্ত্র আর সমাজতন্ত্র দুইটা একসাথে চলতে না পারে তাহলে আমরা সমাজতন্ত্রকে বরং আলিঙ্গন করব, গণতন্ত্রকে বাদ দেব। এই গণতন্ত্রকে বাদ দেওয়ার মানে কি? মানে আমার ইচ্ছাকে আমি নিয়োজিত করব আর 10-এর ইচ্ছাকে আমি পাত্তাই দেব না। একই কথা অনেকে বলেন যে ইসলাম ও গণতন্ত্রের মধ্যে যদি বিরোধ হয়, এবং অনেক রাজনৈতিক দল এবং চিন্তাবিদ এটা বলে থাকেন, তাহলে আমরা বরঞ্চ গণতন্ত্রকে বাদ দেবো, ইসলামকে আলিঙ্গন করব। দুটোর মধ্যে দেখেন পদ্ধতিগত সামঞ্জস্যতা আছে। দুটো একই কথারই দুটো, ওই যে আপনি এখানে এ বি লেখেন এবং বি সি লেখেন, অঙ্ক করলে একরকম লাগবে দুটোই, মানে সিম্বলিক লজিকে দুটোর গঠন একই রকম। অতএব বুঝতে পারেন, আমরা দেখেন বলতে চাচ্ছি, ইমরান মাহফুজ উত্তর দিয়েছেন, ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু ছিলেন ব্রিটিশ আমলে। তখন ভারতের আবার বিভিন্ন প্রদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, যেমন পাঞ্জাবে খানিক সংখ্যাগরিষ্ঠতা ছিল, বাংলায় অনেক বেশি ছিল, দক্ষিণে কেরালা ইত্যাদিতেও প্রায় তারা সংখ্যাগুরু এরকম ভাব, 30-32 জন। তো এই সমস্ত ক্ষেত্রে করে বলা হয়েছে যে কোনো কোনো প্রদেশে যদি মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের উপরে করা যে অন্যায় অবিচার তার খানিকটা নিরসন হবে। তারা কিন্তু একথা বলে না যে আমরা সংখ্যালঘুর উপর অত্যাচার করতে চাই। গণতন্ত্র সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, মানে প্রতিষ্ঠিত ধারণাটা হচ্ছে এই যে যারা নির্বাচনে 51 ভোট পাবে তারাই নির্বাচিত হবে, তো বাকিদের অবস্থা কী হবে? সেখানে তাদের উপর অত্যাচার চলবে না। এটাই তো মৌলিক অধিকারের কথা, যে ক্ষমতায় আসবে না তারও কতগুলো অধিকার সর্বকালের জন্যে সংরক্ষিত থাকবে। অর্থাৎ বিসি কে হলো তাতে কিছু আসা যায় না, বিশ্ববিদ্যালয় চলবে তার আপন রীতিতে, নিয়ম অনুসারে। ওই আসনে যিনি বসবেন তিনি যেই হন না কেন তার কাজ হবে ওই আসনকে যে কাজ করতে বলা হয়েছে সেটা করা। এইটা হয়তো কল্পনা শক্তিতেই বলছি, এটা হবে না। আমাদের দেশেও বলবো গণতন্ত্রের ডিক্টেটরশিপ হয়ে উঠবার বিপদ আছে বটে, কিন্তু গণতন্ত্র না থাকাটা হচ্ছে বিপদকে সম্মুখে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসা। তা আপনি কোনটা পছন্দ করেন, ভবিষ্যতের বিপদ না বর্তমানের বিপদ? আমি যেটা বলছিলাম, ইতিহাস কি, অনেকে কথা বলে। আগামীকাল একটা আলোচনা সভা আছে, প্রফেসর জাহিদুর রহমান আপনারা জানেন, তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের পরিচালক। তো তার একটা আমন্ত্রণ আছে কাল সকাল 10:30টায়, আমি সেখানে এটা আলোচনা করব। ইতিহাস হচ্ছে মোটে অতীত নয়। আমরা অনেকে ইতিহাস বলতে জিজ্ঞাসা করেন না, 90 জন ছাত্রকে উত্তর দেবে ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী। কিন্তু ইতিহাসকে অন্যভাবেও বোঝা যায়। ইতিহাস মনে হচ্ছে এই পর্যন্ত ইতিহাস এসে যেখানে থেমেছে বর্তমান, এইখান থেকে আপনি পিছনের দিকে তাকান, তাহলে ইতিহাস মোটেও নিছক অতীত নয়, এটা ছকওয়ালা অতীত। ছকটা কি? বর্তমান। ইতিহাস হচ্ছে বর্তমানের জায়গায় দাঁড়িয়ে অতীতকে দেখা। বর্তমান যেহেতু প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, কম্পিউটারের কার্সার যেমন প্রতিদিন লাফাতে থাকে, ঘড়ির কাঁটা যেমন সেকেন্ডে লাফাতে থাকে, বর্তমান মানে হচ্ছে সেরকম, এটা বদলাচ্ছে। এটা বদলালে সেই জায়গা থেকে অতীতকে যতইবার আলোক নিক্ষেপ করবেন, এই যে আপনার প্রেক্ষাপট ক্রমশ বদলাতে থাকবে। আপনার স্ট্যান্ড পয়েন্ট বদলালে ভিউ পয়েন্ট বদলায়, এই হচ্ছে ইতিহাসের কথা। সেই জন্য বলছি যে ডিক্টেটরশিপ বর্তমানে যেটা আছে এটাই সইতে পারতেছি না। দেখবেন আরও ডিক্টেটরশিপ চাচ্ছেন আপনি, গণতন্ত্র একদিন ডিক্টেটরশিপ হয়ে উঠবে তাই বলে গণতন্ত্র বাদ দেবে। অনেকেই গণতন্ত্র বুঝতে পারে না, কারণ এরিস্টটলের মতো লোক গণতন্ত্র বুঝতে পারেন নাই। এরিস্টটলের পৃথিবীতে যত শাসন ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গণতন্ত্র। এখন যদি রাজনীতি বিজ্ঞান বিভাগে আপনারা পড়েন, এরিস্টটলের পলিটিক্স বইতে বলছেন শাসন ব্যবস্থা 3 প্রকারের, প্রত্যেকটাই ভালো হইতে পারে মন্দও হইতে পারে। একজনের শাসন, মুষ্টিমেয়ের শাসন, অনেকজনের শাসন। একজনের শাসন যখন ভালো হয় তখন তাকে রাজতন্ত্র বলে, যখন এটা খারাপ হয় তখন তাকে স্বৈরতন্ত্র বলে। কয়েকজনের শাসন যখন ভালো হয় তখন তাকে বলে অভিজাততন্ত্র, সব যখন খারাপ হয় তখন বলে কতিপয়তন্ত্র, মানে এটার নাম অলিগার্কি ইংরেজিতে। আর বহুজনের শাসন যখন ভালো হয় তখন তাকে বলে সমাজতন্ত্র, আর বহুজনের শাসন যখন খারাপ হয় তখন তাকে বলে গণতন্ত্র। এটা এরিস্টটলের কথা। বর্তমানে এটাকে মব জাস্টিস বলা হয় এই গণতন্ত্রকে, কিন্তু গণতন্ত্রের আসল রূপের নাম হচ্ছে সমাজতন্ত্র। আপনারা বলতে আপনি এটা কোথা থেকে পাইলেন? এটা হচ্ছে গ্রিক কথা, পলিটির অনুবাদ। পলিটি মানে হচ্ছে যেখানে যাদের দ্বারা যারা শাসিত হয় তাদের দ্বারা শাসন পরিচালনা করা। এটা হচ্ছে রুল বাই কনসেন্ট, যেটা আরিফ বলার চেষ্টা করছিলেন। জনগণের সম্মতিতেও রাষ্ট্র চলে, অনেক জনগণের উপর সাময়িকভাবে হলো জবরদস্তিতেও রাষ্ট্র চলে। সাময়িক জবরদস্তিকে ডিক্টেটরশিপ বলা হয়, কিন্তু জনগণ শেষ পর্যন্ত তাদের উৎখাত করে। গ্রিসের এত রাষ্ট্রের উদাহরণ এরিস্টটল দেখেছেন। 154টি রাষ্ট্রের সংবিধান তিনি পড়েছিলেন বলে একটা গুজব ছিল। এই 1904 খ্রিস্টাব্দে এরিস্টটলের একটি লেখা প্রথম ছাপা হয়। 1904 মানে এরিস্টটলের মৃত্যুর প্রায় 2300 বছর পরে। সেটার নাম কি? কনস্টিটিউশন অফ অ্যাথেন্স।
তিনি বায়োলজি যেভাবে লোকে পড়াশোনা করে সমুদ্রের তীরে তীরে বিভিন্ন মানে ভেষজ পদার্থ, বিভিন্ন জলজ পদার্থ, বিভিন্ন জীবাণু, তিনি আসলে এরিস্টটলের এরকম বোটানিক্যাল এবং জিওলজিক্যাল বই আছে। এরিস্টটলের মতো মহাবিজ্ঞানী লেখক মানে আবার দার্শনিক হয় না, তিনি ছিলেন এক অসাধারণ জিনিস। তিনি বলেছিলেন যে এতগুলো সংবিধান পাঠ করে আমি দেখলাম সকল শাসন ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা যায়। রাজতন্ত্র, মানে মনার্কি, এর খারাপ রূপটা টিরানি, আমরা যেটাকে স্বৈরতন্ত্র বলি। তারপরে অ্যারিস্টোক্রেসির খারাপ রূপটা হচ্ছে আপনার এই যেটা বলে অলিগার্কি, আর পলিটির খারাপ রূপটা হচ্ছে ডেমোক্রেসি। তো অ্যারিস্টটলের মধ্যে সবচেয়ে খারাপ ব্যবস্থা হচ্ছে ডেমোক্রেসি। একে তো এটা বহুত তদুপরি খারাপ, তা আমরা সেটাকে এখন পৃথিবীতে সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা উন্নীত করতে চাইছি। প্ল্যাটোর কথা দিয়ে বলি, আপনারা পড়েন রিপাবলিক, একটা গল্প আছে, প্ল্যাটো একটা গুহার গল্প বলেছেন সেখানে মাঝামাঝি। এই গুহা শুধু ভিতর থেকে খোলা যায়, গণতন্ত্র হচ্ছে সেই গুহা, যেটা গণতন্ত্রের ভিতরে প্রবেশ করেই আপনি শুধু খুলতে পারবেন, বাড়িতে খোলা যাবে না। এটাই আবুল মনসুর আহমদের মতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে শেষ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতেই, মানে জনগণের সম্মতিবিহীন আপনি কোনো রাষ্ট্র পরিচালনা করলে সেটা ডিক্টেটরশিপ হয়ে উঠবে।